মদন তার এক ছেলে সূর্য এবং দুই মেয়ে কবিতা ও পিঙ্কির সঙ্গে থাকত। কবিতা বাড়ির বড় মেয়ে ছিল এবং তার বয়স ছিল 13 বছর, কিন্তু এত অল্প বয়স হওয়ার পরেও সে বাড়ির সমস্ত কাজ করত এবং নিজের ছোট ভাই বোন ও বাবার খুব ভালোভাবে দেখাশোনাও করত। এরকমই একদিন সকলে যখন বাড়িতে বসেছিল, এমন সময় বাড়ির মালিক সেখানে আসে। আরে মদন, তুমি এখনো বাড়ি ভাড়া দাওনি কেন? 1 তারিখ আসার আগে আমি যেন বাড়ি ভাড়া পেয়ে যাই, না হলে তুমি ভালো করে জানো ভাড়া না পেলে আমি বাড়ি থেকে বার করতে দ্বিধা বোধ করি না। বাড়ির মালিক মদনকে এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মদন যখন দুঃখী হয়ে দাঁড়িয়েছিল, এমন সময় তার মেয়ে কবিতা বলে, বাবা, তুমি পলাশ কাকুর কথায় কিছু মনে করো না, কাকু তো প্রত্যেক মাসে এভাবেই বলতে থাকে। তুই ঠিক বলেছিস রে কবিতা, এটা তার অভ্যাস। আচ্ছা ঠিক আছে, এবার আমি খাবার দিয়ে দিচ্ছি, তোমরা সকলে খেয়ে নেবে, চলো। আচ্ছা কবিতা, তুই এতটুকু মেয়ে হয়ে বাড়ির এত কাজ কিভাবে করিস? এত কাজ তোকে কে শিখিয়েছে? কে আবার শেখাবে? মা যখন বেঁচে ছিল তার কাছ থেকে শিখে নিয়েছিলাম। মা যা যা করতো আমিও তাই তাই করেছি। তুই নিজের ছোট ভাই বোনকে এত ভালোবাসিস, সেটা দেখে মনে হয় তুই তাদের দিদি নয়, তুই তাদের মা। এভাবেই সারা জীবন তাদের খেয়াল রাখিস কবিতা। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব ভালোভাবে তাদের খেয়াল রাখবো। এরপর মদন খাওয়া দাওয়া করার পর কারখানায় কাজ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে যখন রাস্তার উপর থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। এরপর সেখানকার কিছু মানুষ তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন, তবে আপনার একটা পা খারাপ হয়ে গেছে। এরপর থেকে আপনাকে সারা জীবন লাঠি নিয়ে চলতে হবে। এ কি সর্বনাশ হয়ে গেল! এবার আমি কাজ কিভাবে করব? এমনিতেই আমাদের সংসারে অভাব, জানি না আর কত কিছু দেখতে হবে। হতাশ হয়ে যাবেন না, মনের জোর থাকলে সবকিছু করতে পারবেন। এরপর মদন অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরে যায় এবং বাড়িতে 1 সপ্তাহ রেস্ট করার পর নিজের কারখানায় পৌঁছায়। মদন, তুমি এখানে কি করতে এসেছো? মালিক, আমি কাজ করতে যাচ্ছিলাম, কিন্তু সেখানকার সুপারভাইজার আমাকে বলেছে আমাকে নাকি কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে তো ঠিকই বলেছে, এই খোঁড়া পা নিয়ে তুমি কিভাবে কাজ করবে? এবার থেকে তোমাকে আসতে হবে না, ম্যানেজারের কাছ থেকে কথা বলে যতটা কাজ করেছো তার টাকা নিয়ে নাও। স্যার, আপনি এরকম করে বলছেন কেন? আমাকে কাজ থেকে বের করে দিলে আমার ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে। তাতে আমার কিছু করার নেই মদন, যাকে রাখলে আমার কারখানার লাভ হবে আমি তাকেই কাজে রাখবো। এরকম কোনো খোঁড়াদের জন্য আমার কারখানাতে কোনো জায়গা নেই। স্যার, দয়া করে আমাকে যে কোনো কাজে দিয়ে দিন, আমি সব কাজ করতে পারবো। বললাম তো, তোমার জন্য কোনো কাজ নেই, ভালোভাবে চলে যাও, না হলে দরওয়ানকে দিয়ে ধাক্কা মেরে বার করে দেব। মালিকের কথা শুনে মদন অনেক দুঃখী হয়ে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার বড় মেয়ে তার কাছে আসে। বাবা, বাড়িতে চাল নেই, সূর্য আর পিঙ্কি কিছু খেতে চাইছে, কি করব? তুই দাঁড়া, আমি এখনই বাজারে গিয়ে চাল ডাল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। এরপর মদন একটি ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আমার কাছে সামান্য কিছু টাকা আছে, এটা থেকে আজকের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে। এরপর কি করব কিছুই বুঝতে পারছি না। মদন এসব কথা ভাবতে ভাবতে বাজারে যায় এবং সবকিছু কেনার পর বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে মদন বাড়ির বাইরে যেতেই বাড়ির মালিক তার কাছে আসে। কি হলো মদন, তুমি এখন পর্যন্ত বাড়ি ভাড়া দাওনি কেন? তুমি কি আমার কথায় গুরুত্ব দিচ্ছ না? আরে না দাদা, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি তো জানো আমার চাকরিটা চলে গেছে, তাই এখন ভাড়াটা দিতে পারছি না। আস্তে আস্তে আমি সব ভাড়া মিটিয়ে দেব। আমার সামনে বেশি নাটক করতে হবে না। 2 দিনের মধ্যে যদি আমি বাড়ি ভাড়া না পাই, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাপ ছেলে মেয়েদেরকে বার করে দেব। বাড়ির মালিক এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মদন কাজের উদ্দেশ্যে সব জায়গায় যেতে থাকে, কিন্তু সে খোঁড়া থাকায় কেউই তাকে কাজ দিতে রাজি হয় না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মদন এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সন্ধ্যাবেলায় মদন চিন্তিত হয়ে রাস্তার মাঝ বরাবর হাঁটছিল। এমন সময় আবার একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। পরের দিন সকালে মদনের বাড়িতে। সকাল হয়ে গেল, বাবা এখনো পর্যন্ত এলো না কেন? কোনো বিপদ হয়নি তো? কি হয়েছে দিদি, তুই কি ভাবছিস? বাবা এখনো পর্যন্ত আসেনি, তুই তাড়াতাড়ি আমার সঙ্গে চল, আমরা বাবাকে খোঁজার চেষ্টা করব। এরপর কবিতা তার ভাই সূর্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে
এবং সব জায়গায় গিয়ে তার বাবার খোঁজ করতে থাকে। সারাদিন খোঁজাখুঁজি করার পর রাতে কবিতা এবং সূর্য বাড়ি ফিরে আসে। তারা বাড়ি ফিরতে দেখে বাড়ির মালিক সেখানে বসে রয়েছে। আরে কাকু, আপনি এখানে? এটা আমার বাড়ি, আমি এখানে থাকবো না তাহলে কি বিনা পয়সায় তোরা থাকবি? আমার বাড়ি খালি কর। কাকু, আপনি এরকম করে বলবেন না। আমার বাবা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, পারলে আমার বাবাকে খুঁজতে সাহায্য করুন। আমি কেন তোর বাবাকে খুঁজবো? সে যেখানে মরতে যাই যাক, তাতে আমার কি? তোরা চুপচাপ আমার বাড়ি খালি কর, না হলে তোদেরকে মেরে মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। কাকু, এই রাতে আমরা কোথায় যাব? আমরা অনেক অসহায়, আমাদের উপর একটু দয়া করুন। কি বললি? তোদের উপর দয়া করব? তোদের উপর দয়া করে আমাকে না খেতে পেয়ে মরতে হবে? তোদের বাবার কাছে আমি যত টাকা পাবো, এই বাড়ির সব জিনিস বিক্রি করলেও তত টাকা আসবে না। তাই এখনই বাড়ি খালি কর, যাতে সবকিছু বিক্রি করে আমি যতটা সম্ভব টাকা আদায় করতে পারি। ঠিক আছে, আজকে রাতে আমাদেরকে থাকতে দিন, কাল সকাল হতেই আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তবে মনে থাকে জানো, সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়িস, না হলে দুপুর বেলায় আমি চলে আসব। বাড়ির মালিক এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কবিতা আরো দুঃখী হয়ে যায়। আমাদের কি এখান থেকে চলে যেতে হবে? হ্যাঁ রে ভাই, চলে যেতে হবে। আমরা কোথায় যাব? জানি না, কাল সকালে এখান থেকে বেরিয়ে আবার বাবার খোঁজ করব। বাবাকে খুঁজে পাওয়া গেলে আর কোনো চিন্তাই থাকবে না। কিছু সময় পর কবিতা তার ভাই বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল হতেই তিন ভাই বোন বাড়ি ছেড়ে দেয়। বাইরে বেরিয়ে তারা ঘুরে ঘুরে তাদের বাবার খোঁজ করতে থাকে। আরে সূর্য, আমাদের ছোট বোনটা বেশি হাঁটতে পারবে না, হয়তো তার অনেক কষ্ট হচ্ছে। তুই একে নিয়ে এই দোকানের সামনে বস, আমি বাবার খোঁজ করছি। না দিদি, তোমাকে যেতে হবে না, তুমি পিঙ্কির সঙ্গে বসো, আমি বাবাকে খুঁজে আনবো। হ্যাঁ ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। সূর্য এই বলে সেখান থেকে চলে যায় এবং চারিদিকে নিজের বাবার খোঁজ করতে থাকে। সূর্য তার বাবার খোঁজ করতে করতে পথের উপরে ছোটাছুটি করছিল। এমন সময় একটি বাইক এসে তাকে ধাক্কা মেরে দেয়। ধাক্কা লাগায় সূর্য সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানকার সকলে যখন সূর্যকে ঘিরে দাঁড়িয়েছিল, এমন সময় চন্দন নামের এক লোক সেখানে আসে। এই ছেলেটা পড়ে আছে, কেউ তাকে সাহায্য করছে না, মনে হচ্ছে ছেলেটার কেউ নেই, একে আমি নিজের সঙ্গে নিয়ে যাব। আরে আরে, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, নিজের কাজ করো, এটা আমার ছেলে, আমি একে নিয়ে যাচ্ছি। চন্দন এই বলে সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর রাত হয়ে যায় এবং সূর্য ফিরে না আসায় কবিতা চিন্তিত হয়ে পড়ে। সূর্য বাবাকে খুঁজতে গিয়ে এখনো পর্যন্ত ফিরে আসেনি। এতক্ষণ পর্যন্ত শুধু বাবাকে হারিয়েছিলাম, এবারে মনে হচ্ছে ভাইকেও হারিয়ে ফেললাম। আমাদের সঙ্গে এসব কি হচ্ছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। কবিতা তার ছোট বোনের সঙ্গে বসে এসব কথা ভাবছিল। এমন সময় জোরে বৃষ্টি চলে আসে। বৃষ্টি থেকে বাঁচতে কবিতা এবং তার বোন একটি মুদিখানার দোকানের ভেতরে চলে যায়। তাদেরকে দোকানের ভেতরে আসতে দেখে দোকানদার বলে, আরে তোমরা দোকানের ভিতর চলে এলে কেন? কি লাগবে বলো, আর নিয়ে যাও, আমি দোকান বন্ধ করব। আমাদের কিছু লাগবে না, আমরা অনেক অসহায়, আমাদের থাকার জায়গা নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দোকানের ভেতরে চলে এলাম। তোমার বাবা মা কেউ নেই? বাবা আছে, কিন্তু কাল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো তার কোনো বিপদ হয়েছে, আমাদের একটু সাহায্য করুন কাকু। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবো না, কিন্তু আমি একজনকে জানি, তিনি হয়তো তোমাদের কিছু উপকার করতে পারেন, তোমরা আমার সঙ্গে চলো। এরপর সেই দোকানদার কবিতা এবং পিঙ্কিকে নিয়ে একটি ধনী বাড়িতে পৌঁছায়। আরে রঘুনাথ, এত রাতে তুমি এখানে? তাছাড়া তোমার সঙ্গে এই দুজন কে? মেম সাহেব, এরা দুজন অসহায়, থাকার জায়গা পর্যন্ত নেই, তাই একটু সাহায্য চাইছে। আহারে, এই মেয়েদের কেউ নেই? আচ্ছা শোনো রঘুনাথ, কাল সকালে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে এদেরকে একটা ঘর ভাড়া করে দিও। আচ্ছা ঠিক আছে মেম সাহেব, কিন্তু আজ রাতে এরা কোথায় থাকবে? বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে। আজ রাতে এখানেই থাকুক। এরপর কবিতা এবং পিঙ্কি সেই রাতে কমলা দেবীর বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে কমলা দেবী যখন ঘুম থেকে উঠে হলরুমে আসে, সে দেখে কবিতা কমলা দেবীর ছেলে বিক্রমকে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে। দিদি, তুমি ব্রেকফাস্ট খুব ভালো বানিয়েছিলে, টিফিনে কি দিয়েছো? টিফিনেও অনেক ভালো খাবার দিয়েছি, সেটা টিফিন হলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, এবারে তুই স্কুলের জন্য বেরিয়ে পড়, না হলে অনেক দেরি হয়ে যেতে পারে।
কবিতা বিক্রমকে এসব কথা বলছিল। অপরদিকে কমলা দেবী দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। কি আশ্চর্য ব্যাপার, এইটুকু মেয়ের এত বুদ্ধি! বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও। মদন তার এক ছেলে সূর্য এবং 2 মেয়ে কবিতা ও পিঙ্কির সঙ্গে থাকত। কবিতা বাড়ির বড় মেয়ে ছিল এবং তার বয়স ছিল 13 বছর, কিন্তু এত অল্প বয়স হওয়ার পরেও সে বাড়ির সমস্ত কাজ করত এবং নিজের ছোট ভাই বোন ও বাবার খুব ভালোভাবে দেখাশোনাও করত। এরকমই একদিন সকলে যখন বাড়িতে বসেছিল, এমন সময় বাড়ির মালিক সেখানে আসে। আরে মদন, তুমি এখনো বাড়ি ভাড়া দাওনি কেন? 1 তারিখ আসার আগে আমি যেন বাড়ি ভাড়া পেয়ে যাই, না হলে তুমি ভালো করে জানো ভাড়া না পেলে আমি বাড়ি থেকে বার করতে দ্বিধা বোধ করি না। বাড়ির মালিক মদনকে এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মদন যখন দুঃখী হয়ে দাঁড়িয়েছিল, এমন সময় তার মেয়ে কবিতা বলে, বাবা, তুমি পলাশ কাকুর কথায় কিছু মনে করো না, কাকু তো প্রত্যেক মাসে এভাবেই বলতে থাকে। তুই ঠিক বলেছিস রে কবিতা, এটা তার অভ্যাস। আচ্ছা ঠিক আছে, এবার আমি খাবার দিয়ে দিচ্ছি, তোমরা সকলে খেয়ে নেবে, চলো। আচ্ছা কবিতা, তুই এতটুকু মেয়ে হয়ে বাড়ির এত কাজ কিভাবে করিস? এত কাজ তোকে কে শিখিয়েছে? কে আবার শেখাবে? মা যখন বেঁচে ছিল তার কাছ থেকে শিখে নিয়েছিলাম। মা যা যা করতো আমিও তাই তাই করেছি। তুই নিজের ছোট ভাই বোনকে এত ভালোবাসিস, সেটা দেখে মনে হয় তুই তাদের দিদি নয়, তুই তাদের মা। এভাবেই সারা জীবন তাদের খেয়াল রাখিস কবিতা। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব ভালোভাবে তাদের খেয়াল রাখবো। এরপর মদন খাওয়া দাওয়া করার পর কারখানায় কাজ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে যখন রাস্তার উপর থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। এরপর সেখানকার কিছু মানুষ তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন, তবে আপনার একটা পা খারাপ হয়ে গেছে। এরপর থেকে আপনাকে সারা জীবন লাঠি নিয়ে চলতে হবে। এ কি সর্বনাশ হয়ে গেল! এবার আমি কাজ কিভাবে করব? এমনিতেই আমাদের সংসারে অভাব, জানি না আর কত কিছু দেখতে হবে। হতাশ হয়ে যাবেন না, মনের জোর থাকলে সবকিছু করতে পারবেন। এরপর মদন অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরে যায় এবং বাড়িতে 1 সপ্তাহ রেস্ট করার পর নিজের কারখানায় পৌঁছায়। মদন, তুমি এখানে কি করতে এসেছো? মালিক, আমি কাজ করতে যাচ্ছিলাম, কিন্তু সেখানকার সুপারভাইজার আমাকে বলেছে আমাকে নাকি কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে তো ঠিকই বলেছে, এই খোঁড়া পা নিয়ে তুমি কিভাবে কাজ করবে? এবার থেকে তোমাকে আসতে হবে না, ম্যানেজারের কাছ থেকে কথা বলে যতটা কাজ করেছো তার টাকা নিয়ে নাও। স্যার, আপনি এরকম করে বলছেন কেন? আমাকে কাজ থেকে বের করে দিলে আমার ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে। তাতে আমার কিছু করার নেই মদন, যাকে রাখলে আমার কারখানার লাভ হবে আমি তাকেই কাজে রাখবো। এরকম কোনো খোঁড়াদের জন্য আমার কারখানাতে কোনো জায়গা নেই। স্যার, দয়া করে আমাকে যে কোনো কাজে দিয়ে দিন, আমি সব কাজ করতে পারবো। বললাম তো, তোমার জন্য কোনো কাজ নেই, ভালোভাবে চলে যাও, না হলে দরওয়ানকে দিয়ে ধাক্কা মেরে বার করে দেব। মালিকের কথা শুনে মদন অনেক দুঃখী হয়ে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার বড় মেয়ে তার কাছে আসে। বাবা, বাড়িতে চাল নেই, সূর্য আর পিঙ্কি কিছু খেতে চাইছে, কি করব? তুই দাঁড়া, আমি এখনই বাজারে গিয়ে চাল ডাল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। এরপর মদন একটি ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আমার কাছে সামান্য কিছু টাকা আছে, এটা থেকে আজকের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে। এরপর কি করব কিছুই বুঝতে পারছি না। মদন এসব কথা ভাবতে ভাবতে বাজারে যায় এবং সবকিছু কেনার পর বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে মদন বাড়ির বাইরে যেতেই বাড়ির মালিক তার কাছে আসে। কি হলো মদন, তুমি এখন পর্যন্ত বাড়ি ভাড়া দাওনি কেন? তুমি কি আমার কথায় গুরুত্ব দিচ্ছ না? আরে না দাদা, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি তো জানো আমার চাকরিটা চলে গেছে, তাই এখন ভাড়াটা দিতে পারছি না। আস্তে আস্তে আমি সব ভাড়া মিটিয়ে দেব। আমার সামনে বেশি নাটক করতে হবে না। 2 দিনের মধ্যে যদি আমি বাড়ি ভাড়া না পাই, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাপ ছেলে মেয়েদেরকে বার করে দেব। বাড়ির মালিক এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মদন কাজের উদ্দেশ্যে সব জায়গায় যেতে থাকে, কিন্তু সে খোঁড়া থাকায় কেউই তাকে কাজ দিতে রাজি হয় না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মদন এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সন্ধ্যাবেলায় মদন চিন্তিত হয়ে রাস্তার মাঝ বরাবর হাঁটছিল।
এমন সময় আবার একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। পরের দিন সকালে মদনের বাড়িতে। সকাল হয়ে গেল, বাবা এখনো পর্যন্ত এলো না কেন? কোনো বিপদ হয়নি তো? কি হয়েছে দিদি, তুই কি ভাবছিস? বাবা এখনো পর্যন্ত আসেনি, তুই তাড়াতাড়ি আমার সঙ্গে চল, আমরা বাবাকে খোঁজার চেষ্টা করব। এরপর কবিতা তার ভাই সূর্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সব জায়গায় গিয়ে তার বাবার খোঁজ করতে থাকে। সারাদিন খোঁজাখুঁজি করার পর রাতে কবিতা এবং সূর্য বাড়ি ফিরে আসে। তারা বাড়ি ফিরতে দেখে বাড়ির মালিক সেখানে বসে রয়েছে। আরে কাকু, আপনি এখানে? এটা আমার বাড়ি, আমি এখানে থাকবো না তাহলে কি বিনা পয়সায় তোরা থাকবি? আমার বাড়ি খালি কর। কাকু, আপনি এরকম করে বলবেন না, আমার বাবা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, পারলে আমার বাবাকে খুঁজতে সাহায্য করুন। আমি কেন তোর বাবাকে খুঁজবো? সে যেখানে মরতে যাই যাক, তাতে আমার কি? তোরা চুপচাপ আমার বাড়ি খালি কর, না হলে তোদেরকে মেরে মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। কাকু, এই রাতে আমরা কোথায় যাব? আমরা অনেক অসহায়, আমাদের উপর একটু দয়া করুন। কি বললি? তোদের উপর দয়া করব? তোদের উপর দয়া করে আমাকে না খেতে পেয়ে মরতে হবে? তোদের বাবার কাছে আমি যত টাকা পাবো, এই বাড়ির সব জিনিস বিক্রি করলেও তত টাকা আসবে না। তাই এখনই বাড়ি খালি কর, যাতে সবকিছু বিক্রি করে আমি যতটা সম্ভব টাকা আদায় করতে পারি। ঠিক আছে, আজকে রাতে আমাদেরকে থাকতে দিন, কাল সকাল হতেই আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তবে মনে থাকে জানো, সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়িস, না হলে দুপুর বেলায় আমি চলে আসব। বাড়ির মালিক এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কবিতা আরো দুঃখী হয়ে যায়। আমাদের কি এখান থেকে চলে যেতে হবে? হ্যাঁ রে ভাই, চলে যেতে হবে। আমরা কোথায় যাব? জানি না, কাল সকালে এখান থেকে বেরিয়ে আবার বাবার খোঁজ করব। বাবাকে খুঁজে পাওয়া গেলে আর কোনো চিন্তাই থাকবে না। কিছু সময় পর কবিতা তার ভাই বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল হতেই তিন ভাই বোন বাড়ি ছেড়ে দেয়। বাইরে বেরিয়ে তারা ঘুরে ঘুরে তাদের বাবার খোঁজ করতে থাকে। আরে সূর্য, আমাদের ছোট বোনটা বেশি হাঁটতে পারবে না, হয়তো তার অনেক কষ্ট হচ্ছে, তুই একে নিয়ে এই দোকানের সামনে বস, আমি বাবার খোঁজ করছি। না দিদি, তোমাকে যেতে হবে না, তুমি পিঙ্কির সঙ্গে বসো, আমি বাবাকে খুঁজে আনবো। হ্যাঁ ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। সূর্য এই বলে সেখান থেকে চলে যায় এবং চারিদিকে নিজের বাবার খোঁজ করতে থাকে। সূর্য তার বাবার খোঁজ করতে করতে পথের উপরে ছোটাছুটি করছিল। এমন সময় একটি বাইক এসে তাকে ধাক্কা মেরে দেয়। ধাক্কা লাগায় সূর্য সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানকার সকলে যখন সূর্যকে ঘিরে দাঁড়িয়েছিল, এমন সময় চন্দন নামের এক লোক সেখানে আসে। এই ছেলেটা পড়ে আছে, কেউ তাকে সাহায্য করছে না, মনে হচ্ছে ছেলেটার কেউ নেই, একে আমি নিজের সঙ্গে নিয়ে যাব। আরে আরে, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, নিজের কাজ করো, এটা আমার ছেলে, আমি একে নিয়ে যাচ্ছি। চন্দন এই বলে সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর রাত হয়ে যায় এবং সূর্য ফিরে না আসায় কবিতা চিন্তিত হয়ে পড়ে। সূর্য বাবাকে খুঁজতে গিয়ে এখনো পর্যন্ত ফিরে আসেনি। এতক্ষণ পর্যন্ত শুধু বাবাকে হারিয়েছিলাম, এবারে মনে হচ্ছে ভাইকেও হারিয়ে ফেললাম। আমাদের সঙ্গে এসব কি হচ্ছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। কবিতা তার ছোট বোনের সঙ্গে বসে এসব কথা ভাবছিল। এমন সময় জোরে বৃষ্টি চলে আসে। বৃষ্টি থেকে বাঁচতে কবিতা এবং তার বোন একটি মুদিখানার দোকানের ভেতরে চলে যায়। তাদেরকে দোকানের ভেতরে আসতে দেখে দোকানদার বলে, আরে তোমরা দোকানের ভিতর চলে এলে কেন? কি লাগবে বলো, আর নিয়ে যাও, আমি দোকান বন্ধ করব। আমাদের কিছু লাগবে না, আমরা অনেক অসহায়, আমাদের থাকার জায়গা নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দোকানের ভেতরে চলে এলাম। তোমার বাবা মা কেউ নেই? বাবা আছে, কিন্তু কাল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো তার কোনো বিপদ হয়েছে, আমাদের একটু সাহায্য করুন কাকু। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবো না, কিন্তু আমি একজনকে জানি, তিনি হয়তো তোমাদের কিছু উপকার করতে পারেন, তোমরা আমার সঙ্গে চলো। এরপর সেই দোকানদার কবিতা এবং পিঙ্কিকে নিয়ে একটি ধনী বাড়িতে পৌঁছায়। আরে রঘুনাথ, এত রাতে তুমি এখানে? তাছাড়া তোমার সঙ্গে এই দুজন কে? মেম সাহেব, এরা দুজন অসহায়, থাকার জায়গা পর্যন্ত নেই, তাই একটু সাহায্য চাইছে। আহারে, এই মেয়েদের কেউ নেই? আচ্ছা শোনো রঘুনাথ, কাল সকালে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে এদেরকে একটা ঘর ভাড়া করে দিও। আচ্ছা ঠিক আছে মেম সাহেব, কিন্তু আজ রাতে এরা কোথায় থাকবে? বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে। আজ রাতে এখানেই থাকুক।
এরপর কবিতা এবং পিঙ্কি সেই রাতে কমলা দেবীর বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে কমলা দেবী যখন ঘুম থেকে উঠে হলরুমে আসে, সে দেখে কবিতা কমলা দেবীর ছেলে বিক্রমকে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে। দিদি, তুমি ব্রেকফাস্ট খুব ভালো বানিয়েছিলে। টিফিনে কি দিয়েছো? টিফিনেও অনেক ভালো খাবার দিয়েছি, সেটা টিফিন হলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, এবারে তুই স্কুলের জন্য বেরিয়ে পড়, না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। কবিতা বিক্রমকে এসব কথা বলছিল। অপরদিকে কমলা দেবী দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। কি আশ্চর্য ব্যাপার, এইটুকু মেয়ের এত বুদ্ধি! বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও।